সিটি কর্পোরেশনের মেয়রের বলতে হয় যে আমি কি বলে ওইটা কলা গাছ ঢুকাই দেবো যদি কেউ লেখে পানি ফেলান। কেন? সুয়ারেজ লাইনের জিনিসটা হলো খালি খোলা মাঠ। তাহলে আপনি আগে রাস্তা কোন জায়গায় দিয়ে যাবে, রাস্তা করবেন, ড্রেন করবেন, সব কিছু কমপ্লিট করে তারপরে জায়গা দিবেন। যে যদি আমরা ইলেকশনে যাইতাম তাইলে আমরা জিততাম, তাহলে ইলেকশনে আসতে হবে। তো সিন ডার্ক, তারা অন্ধকার দেখছে। আসলে অন্ধকার, সেখানে আলোর পথ খুঁজবে কিভাবে? না, এটা পারভেজ ভাই ওনাকে এইভাবে না বলেন নতুন এফডিআই আসতেছে কিনা এটা প্রশ্ন করলে না, সেটার বিভিন্ন কারণ আছে কেন আসতেছে না বা কেন কম আসতেছে, সেটার বিভিন্ন অন্য রিজন আছে। আমরা বর্তমান পরিস্থিতিতে যদি আমরা বলি, হ্যাঁ আমাদের বিভিন্ন রকম সমস্যা আছে এফডিআই না আসার জন্য। কারণ আমার লোকাল লোকই তো অনেক ব্যবসা করতে পারে, অনেক ইন্ডাস্ট্রি করতে পারে, অনেক জায়গায় ইনভেস্টমেন্টও করতে পারে। তো সেটা কোনো ভয়ের বিষয় না। আমার একটা জায়গায় কনসার্ন, সেটা হইল আমার যে ডিফল্ট লোন আছে কার কাছে আছে, কতবার সে রিশিডিউল করছে, কেন রিশিডিউল করছে, তার কি টাকা নাই, তার কি দেওয়ার ক্ষমতা নাই, সেইটা এখন আমাদের চেক করা খুব জরুরি হয়ে গেছে। আমি নিজের ঘর আগে সামলাই না, বাইরের লোক আসবে আমার এখানে দিবে, আমার এখানে ইনভেস্টমেন্ট করবে, সেইটা না দেখে আমি নিজে কিভাবে করতে পারি। আজকে এই যে গার্মেন্টস খাতের কথা সবাই যে এত গর্ব করে বলে, তার একটা রিজন আছে। রিজনটা হইল আপনার ভিয়েতনাম, চায়না, ভিয়েতনাম, তার আগে কোরিয়া ছিল, জাপান ছিল, ইংল্যান্ড ছিল, সবাই ছিল। কিন্তু এই যে ভিয়েতনাম যে উঠছে, একমাত্র চাইনিজ ইনভেস্টর, কোরিয়ান ইনভেস্টর, জাপানিজ ইনভেস্টর, একমাত্র বাংলাদেশের ইনভেস্টর হইল নিজেরা। 90% উপরে টোটাল টেক্সটাইল খাত যদি আপনি বলেন লোকাল, তাহলে আমি আমার টাকাটা তো আমি নিয়ে যাচ্ছি না। বিদেশি ইনভেস্টর যদি ইনভেস্ট করে যে কোনো ব্যবসায় এখানে, সে তো তার প্রফিটের অংশটা নিয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার প্রফিটের অংশটা এই দেশেই কোনো না কোনো জায়গায় কোনো কাজে লাগাচ্ছি, রিইনভেস্ট করছেন, রিইনভেস্টমেন্ট হচ্ছে। সেইটা বেটার নাকি বিদেশিদেরকে সুযোগ দেওয়া বেটার? আমার এখানে দেখা যায় যে অনেক জায়গায় আমরা যখন টেন্ডার কল করি, সেখানে বিদেশিদের সুযোগ সুবিধা অনেক বেশি লোকাল ব্যবসায়ীদের থেকে। তা আমি মনে করি এটার উল্টোটা হওয়া উচিত। লোকাল ব্যবসায়ী ব্যবসা করে সে দেশে টাকা রাখবে, আর একটা জায়গায় কাজ করবে। সে কিন্তু এইরকম বিপদ দেখলে, আজকে যে ভ্যান্ডালিজম হয়েছে বা যে অবস্থা হয়েছে, এই অবস্থায় উনি বলল যে কোকাকোলা টাকা ফেরত নিয়ে যাচ্ছে বা অন্য লোকরা যাওয়ার চিন্তা করছে। আমি তো ভাই যাওয়ার চিন্তা করতে পারবো না কোনোভাবে, আমার তো এখানেই থাকতে হবে। তো সেই জায়গায় আমি মনে করি যে আমাদের এখন দরকার হলো ফাইন্যান্সিয়াল সেক্টরে কোথায় কোথায় দুর্বলতা আছে আমরা তো জানি সবাই। আমি না হয় না জানি, আমরা না হয় না জানি, যাদের জানার কথা তারা তো জানে। তাহলে তারা সেই ব্যবস্থাগুলা যদি এখন নেয়, তাহলে আমি মনে করি যে আমাদের এই যে উনি যে বলছে যে 2 মাস পরে ইনফ্লেশন আমরা বুঝতে পারবো, আমাদেরকে কিন্তু অত দূরে যেতে হয় না। আমাদের অবস্থানটা কিন্তু আমরাই ধরে রাখতে পারি, আমরাই কিন্তু আগায় নিতে পারি। আমাদের একটা সমস্যা হলো এইটাই যে ওই যে হেলাল সাহেব একটু আগে বলছিল যে আমি 10 ইঞ্চি পাইপ দিয়ে পানি 10 মিলিমিটার বৃষ্টি হইলে পরে যাবে। এটা যে আমি যে 50 বছর পরের কথা চিন্তা করব, পৃথিবীর সব জায়গায় কিন্তু তাই করে। যে 50 বছর পরে ঢাকা শহরে কি পপুলেশন হইতে পারে, কোন জায়গায় যাইতে পারে, কোনটা দেখেন। আমাদের এখানে একেবারে সাধারণ একটা জিনিস দেখেন, সরকারের কতগুলো জায়গা নিয়ে কিন্তু সরকার সেগুলো আমাদের মানুষদের কাছে দিয়েছে, কিন্তু সেটা কি করে? আগে জায়গার টাকাটা নিয়ে নেয় রাজু। আপনি জায়গার টাকা আজকে দিলেন, আপনি 10 বছর পরে পাবেন।
20 বছর পরে আপনারে বুঝাই দিবে। বুঝাই দেবে কি, প্লটটা বুঝাই দেবে, চারদিকে 4টে পিলার আছে, তারপরে আপনার রাস্তাঘাট করবে, তারপরে ওই রাস্তা কাটবে, এরপরে পানির পাইপ বসাবে। সুয়ারেজ লাইন নাই গুলশানের মতো জায়গায় কেন ছিল না? কেন ঢাকা শহরের সিটি কর্পোরেশনের মেয়রের বলতে হয় যে আমি কি বলে ওইটারে কলা গাছ ঢুকাই দেবো যদি কেউ লেখে পানি ফেলান? কেন? সুয়ারেজ লাইনের জিনিসটা হলো খালি খোলা মাঠ। তাহলে আপনি আগে রাস্তা কোন জায়গায় দিয়ে যাবে, রাস্তা করবেন, ড্রেন করবেন, সব কিছু কমপ্লিট করে তারপরে জায়গা দিবেন। এই কাজটাই আমরা আজ পর্যন্ত কিন্তু করতে পারিনি। আপনি বনানীর মতো জায়গা আজকে তো আর করে নাই, অনেক দিন আগে করছে, ওনারাও তখন আমলা ছিল। বনানীর মতো জায়গায় আপনি A/C, C/E, E/B কেন দেওয়া লাগবে? আপনি সোজা 110, 112, 112 এভাবে দিয়ে যাইতে পারেন নাই? কি নাম্বার কি কমে গেছে? না হয় লক্ষ্য হইতো। তা আমাদের কর্মকাণ্ড হলো এইরকম, যে কথাটা আমরা বলতে পারি সেটা আমরা বলি, যে অনেক সহজ পদ্ধতি আছে যেখানে এই দেশকে, যেখানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা না হইলেও কিছু জায়গায় প্রবলেম থাকলেও কিন্তু আমরা মোটামুটিভাবে ডাল ভাত খাইয়া কিন্তু আমরা চলতে পারি। আমাদের দেশের লোকের চাহিদাও কিন্তু খুব কম। 80% লোক এখনও গ্রামে থাকে, তবে ওইটারে গ্রামে এখন বলা যায় না, এখন তো সবই শহর হয়ে গেছে, যেহেতু প্রতিটা গ্রামেরই কোনো না কোনো, প্রতিটা বাড়িরই কোনো না কোনো লোক বিদেশে কাজ করে। আপনার শ্রেণী কিন্তু দুইটাই, একটা বিদেশে কাজ করে তারা, আর একটা এখানে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা। তো বাকি লোক তো হলো অল্প। এই সুযোগ সুবিধা তো আপনি খুব অল্প লোকরে দেন, বাকি ওই লোকরে তো অত সুযোগ সুবিধা কিছু, তারা তো 2টা লুঙ্গি আর একটা গামছা আর একটা বা পাঞ্জাবি কিনলেই তাদের বছর শেষ হয়ে যায়। তো সেই জায়গার মধ্যে ঘুরে দাঁড়ানো কোনো কঠিন বিষয় না, যদি সিরিয়াসলি যারা অন্যায় কাজগুলো করতেছে সেই অন্যায় কাজকে যদি আমরা বন্ধ করতে পারি। এই দুর্যোগময় অবস্থার মধ্যে আমাদের সবাই একত্র হওয়া দরকার। একত্র হয়ে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে চাই এবং করি, তাইলে এই দেশ কিন্তু খুব দ্রুততার সাথে ঘুরে দাঁড়াবে। ওনার কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নাই। ওই যে কার কাছে বলবে বলতেছে, আমি এত বুঝি এখনও যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বললে ওই 2 কোটি কেন, 5 কোটি কেন, 1 কোটি কেন, উনি কিন্তু সবার কথাই চিন্তা করে। উনি কিন্তু সেদিন বক্তৃতায় বলছে যে সবাই একটু, যারা প্রবলেমে আছে তাদের দিকে সবাই একটু, যাদের পয়সাওয়ালা লোক যারা আছেন তারা একটু নজর দেন। কিন্তু আমরা কি নজরটা দেই না? তো শেষ পর্যন্ত সরকারেরই ওই জায়গায় নজর দিতে হয়। আমরা তো এই দেশেরই মানুষ, আমাদেরও তো একটা কিছু দায়িত্ব আছে। আমি যদি জিনিসপত্রের দেখি যে বাজারে গেলে এই জিনিসটা আজকে বেশি আছে, আচ্ছা কম আছে, তাইলে 2 টাকা বাড়াই দিই। এটা কিন্তু আমি নিজেই করতেছি। 2 টাকা, ওই যে বললো 600 টাকা হয়েছে কেজি, আবার 80 টাকা হয়ে গেছে। তো এই যে 600 টাকা হওয়ার কারণটা কি? তাইলে ওই দিন কম ছিল, আমি সুযোগ পাইছি, আমি ব্যবসা করে নিছি। মন মানসিকতা যদি আমাদের পরিবর্তন না হয়, দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে আমাদের সবাই যদি যার যেখানে যে চেয়ারে আসি না কেন, যে যার যতটুকু দায়িত্ব আসে না কেন, সেই দায়িত্বটা যদি আমরা পালন না করি, আমরা যদি শুধু বলি যে সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু করে দিবে আর আমরা বসে বসে খাবো, এটা কি হয় নাকি? সেই জায়গার মধ্যে আমি একটা কথাই শেষ করে দিই, আমি এখনো আশাবাদী যে ওই সব জায়গায় যদি হাত দিয়ে ঠিকমতো কাজটা করা হয়, তাইলে এই দেশ ঘুরে দাঁড়াতে 6 মাসও সময় লাগে না। ডলারের কথা বলছিল, ডলারের অ্যাকচুয়ালি 86 টাকা 85 টাকা 89 টাকা হয়ে গেছিল, সেখান থেকে কমাইয়া 85-86 টাকা করছে। তারপরে আমরা অনেক যুদ্ধ করছি, অনেক বলছি যে ভাই আর না হয় 25 পয়সা 30 পয়সা 1 টাকা করে বাড়ান, প্রতি বছরই এটা সবসময় বাড়ে, এখন কেন এরকম বন্ধ করে দিচ্ছেন? না, তখন আমাদেরকে বলা হয়েছে যে না, যদি ছেড়ে দেয় তাহলে আরও কমে যাবে, তো কমে গেলে আমরা রিস্ক নিব। কিন্তু সেই কথাটা শুনে নাই। আমাদের 2-1 গভর্নরের কথা আমি বলতে পারি, নাম বলবো না, তারা কোনোভাবেই আমাদের সাথে একমত হয় নাই। সেই একমত না হয় আজকে ডলারের দাম কিন্তু যেটা বেশি, এটা কিন্তু আসলে বেশি না। কারণ আপনার পাকিস্তানে এখনও 280 টাকা, ইন্ডিয়াও বাড়ছে, কোন জায়গায় বাড়ে নেই আপনি দেখেন, সব জায়গায় বাড়ে। আমাকে এখানে একবারে লাভ দিছে, কারণ আপনি 8-10 বছর আটকায় রাখছেন এক জায়গায়।
কোনো পৃথিবীর ইতিহাস আছে নাকি যে আমাদের মতো কান্ট্রিতে এক জায়গায় আপনি 8-10 বছর ধরে রাখবেন একটা জায়গায়? এটা তো হয় না। এটা আপনাকে বাজারের উপরে ছেড়ে দিতে হবে, সিদ্দিক ভাই, আরেকটা- চাহিদার উপরে ছেড়ে দিতে হবে। যে আরেকটা সেই জিনিসগুলো করে নাই বিদায়ী কিন্তু আজকে এই কথাবার্তা আমার এই বা রিজার্ভ কমে যাচ্ছে বা IMF এর কথা শুনতে, IMF এর কোনো কথা না, এগুলো হলো একেবারেই সাধারণ। IMF একটা প্রেসক্রিপশন দিয়ে রাখে, সেই প্রেসক্রিপশনের সব দেশের জন্য একই রকম দেয়, কিন্তু কোনোটা আমরা কার্যকরী করতে পারি, কোনোটা করতে পারি না। কিন্তু আমাদের নিজেদের স্বার্থে কী করতে হবে, নিজের দেশের উন্নয়নের জন্য কি করতে হবে, সেই জিনিসটা চিন্তা করার সময় কিন্তু একেবারেই সংকীর্ণ, এখনই করা উচিত। আওয়ামী লীগের নেতা হিসেবে বা আওয়ামী লীগের আসলে কি শিক্ষার আছে বা আওয়ামী লীগের উপলব্ধিটা না, কি? শিক্ষার থেকেও বড় জিনিস হলো যে জিনিসটা, সেটা হলো যে এইবারে যে একটা ষড়যন্ত্র যে ছিল, এবং এই ষড়যন্ত্রটা কিন্তু কালকে একদিনে করে নাই। রাইট। কোটা আন্দোলনকে এটা পুঁজি ছিল, করা হয়েছে। কোর্টে ছিল। এই কোর্টের যেটা বদিউর রহমান ভাই আগেই বলছে যে ওইখান থেকেই শেষ করতে পারতো, কিন্তু এটা সরকার চায় নাই, মাননীয় প্রধানমন্ত্রীও চায় নাই। তিনি মনে করছেন যে এটা কোর্টে আছে, কোর্টে তো অটোমেটিক্যালি রায় হয়ে যাবে। এইখানে কি কোটা থাকলেই কি তার এই যে BCS পরীক্ষা দিলে সে চাকরি পেয়ে যায়? তার তো প্রসেসগুলো পার করেই আসতে হয়। এই কোটার জন্য তো এই হঠাৎ করে 18-র পরে আজকে আইসা এই 24-এ এই সময় তো আন্দোলন হওয়ার কথা না। এই আন্দোলনটাও সৃষ্টি, ছেলেমেয়েরা আন্দোলন করছে, সেটা ঠিক আছে, সেটা অ্যাড্রেস করতে আমাদের দেরি হয়েছে, এটাও আমরা স্বীকার করে নেই। কিন্তু এটার পিছনে যে একটা বড় মহা ষড়যন্ত্র ছিল, শুধু ষড়যন্ত্র না, এবারে ছিল মহা ষড়যন্ত্র। কারণ কোটা আন্দোলনকারী যারা ছিল, কোটা আন্দোলনকারী নাম দিছে, বৈষম্যকারী নাম দিছে, বিভিন্ন 3টা নামে কিন্তু আমরা পাই, এবং 53 বা 63 জন এই সমন্বয়ক ছিল। তাহলে এই আন্দোলনের পিছনে যে এটা যে হবে এই সময়, এবং এটাকে যে গ্রাপ করে তারা যে একটা ধাক্কা দিবে, সেটা কিন্তু তাদের সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র ছিল, এবং এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আমার কথা হইল যে দলটা বিভিন্ন সময় 18তে ইলেকশন আসছে, ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞেস করা হয়েছে আপনাদের ইলেকশনে জিতলে নেতা কে হবে, পরে আমরা জানাইতে পারে না। যার নেতৃত্ব দেওয়ার কোনো নেতা নাই যে দলের, এবং যে দল বারবার ইলেকশনে আসবে না, ইলেকশনে না আইসা তুমি জোর করে কেন তুমি করবা? আজকেও আমি এক জায়গায়, কোন জায়গায় যেন শুনতেছিলাম যে যদি তারা ইলেকশনে আসতো, তাদের দলের মধ্যে কিন্তু বহু লোকের ইলেকশন করার একটা চাপ ছিল, এবং সেই চাপটা, এবং তারা এটাও বলতে চায় যে যদি আমরা ইলেকশনে যাইতাম তাইলে আমরা জিততাম। তাহলে ইলেকশনে আসতে হবে তো। এখন একটা দল যদি ইলেকশন না করে, তাহলে আর একটা দল অবশ্যই ওয়াকওভার পাইলে তো সে জিতেই যাইবে, এটাই স্বাভাবিক। এখন আমাদের দেশে একটা বিরোধী দল আছে, যে দল ইলেকশনে আসবে না, বাট ক্ষমতায় তাকে জোর করে যে কোনো ষড়যন্ত্র করে যে কোনোভাবে যেতে হবে। সেটার একটা মানে ভয়ানক একটা পরিস্থিতি আমরা এবার দেখেছি, এবং এটা দিয়া অবশ্যই উনি যেটা বলছে যে শিক্ষা নেওয়া উচিত, অবশ্যই এটা দিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এই দেশে কত বড় করা যায়, কি করা যায়। এই ভয়ঙ্কর চিত্র কিন্তু আমরা কোনোদিন দেখি নাই। এত আন্দোলন দেখছি এই দেশে, আন্দোলন কিন্তু 1বার 2বার 3বার হয়নি, অনেক বহুবার আন্দোলন হয়েছে, বহু কিছু হয়েছে, বঙ্গবন্ধুর মতো লোককেও হত্যা করা হয়েছে, তারপরেও আমরা কিন্তু এরকম কোনো কিছু দেখি নেই কখনো। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, তারপরেও কিন্তু এরকম দেখি নেই। কিন্তু এইবার আমরা দেখলাম কি করতে পারে, কি নৃশংসভাবে করতে পারে, এবং এগুলো কাদেরকে দিয়ে করানো হয়েছে। এবং আমরা দেখছি, আমি নিজে দেখছি উত্তরায়, আমি উত্তরায় থাকি, আমি উত্তরায় দেখছি লাঠি সোটা নিয়ে ছোট ছোট বস্তির ছেলেরা, ম্যাক্সিমাম বস্তির লোক বা কিশোর গ্যাংয়ের ভাড়া, সদস্য যারা, কিশোর গ্যাং তো পুরো ভাড়া কর, যাই হোক, এই ধরনের লোক এবং মধ্যবাসী লোক, ছাত্র তো আর না। ছাত্ররা তো ডিক্লারই করে দিল যে আমরা এই সহিংসতার মধ্যে নাই, তারা তো ওপেন বলেই দিছে যে আমরা সহিংসতার মধ্যে নাই। এবং যেদিন বিএনপি ছাত্রদলের হাতে সময় কম, যেদিন ছাত্রদলের ওই সভাপতি বলল যে আমরা তোমাদের পাশে আছি, তারপরের মুহূর্ত থেকে আমরা দেখলাম যে এটা সহিংস হয়ে উঠলো। তার মানে এটার মধ্যে ষড়যন্ত্র, বড় গভীর একটা ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের দেশকে রক্ষা করছে।